মাগুরার ধর্ষণের শিকার আলোচিত ৮ বছরের শিশুটিকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সোনাকুঞ্জি সম্মিলিত ঈদগাহ এবং গোরস্থান ময়দানে তাকে দাফন করা হয়েছে। এর আগে বাদ এশা শিশুটির বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের কাছে সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয়। এছাড়া সন্ধ্যা 6:30টার দিকে তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এরপর অ্যাম্বুলেন্সে আছিয়ার মরদেহ শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা 7টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষের ঢল নামে। এর আগে দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার সেই শিশুটি মারা যায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নিবিড় সাহা বিস্তারিত জানাচ্ছেন। শেষবারের মতো নিজ বাড়ি যাচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। নিথর দেহে বয়ে নিয়ে যাচ্ছে পার্শ্ববিক নির্যাতনের ক্ষত, যে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য রাজধানীতে এসেছিল শিশুটি। 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসার সব আয়োজন ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় সে। সন্তানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা। আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। মৃত্যু চাই, আমার মনে যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর প্লেটে কাটে। আমার যে না আমার লোকের যে কষ্ট দিতে না, আমি নিজে ইচ্ছাই দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিশ্বাস তাইল, যতটুকু আরো এরকম মৃত্যু দেয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস রিলিজে জানায়, সকালে 3বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফেরেনি। আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। শিশুটির মৃত্যুর খবরে হাসপাতালে আসেন রাজনৈতিক অঙ্গনের অনেকেই। বিচার কাজ 90 দিনের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। 5 আগস্ট মধ্যরাতে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। শুক্রবার থেকে লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় সাহা, 71, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, অভিযুক্ত আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এছাড়া প্রেস সচিব আরও জানিয়েছেন, বিগত সরকারের আমলে মডেল মসজিদের নামে সৌদি নয় জনগণের টাকা লুটপাট হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি বৃহস্পতিবার মারা যায়। দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রেস উইং শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেন। জানান, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে 2026 সালে। এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান উপদেষ্টা এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান তার মুখপাত্র। সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডিকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে।
আমরা বলতে পারি আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, বিগত সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। এইসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান ছিল না। পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সফর উপলক্ষে রাজধানীর শাহবাগে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। ফ্যাসিলিটি, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং সাজিদ সরকার, ৭১, ঢাকা। এদিকে মাগুরায় শিশুকে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া আগামী রবি বা সোমবারের মধ্যে অধ্যাদেশ আকারে জারি করা হবে। এছাড়া শিশু ধর্ষণ এবং বলাৎকারের বিচার খুব দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হবে বলেও জানিয়েছেন তিনি। শারমিন নীরার প্রতিবেদনে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে লাখো কোটি মানুষের এত কান্না দোয়ার পাশাপাশি বিচারের দাবি। সবকিছুকে পেছনে ফেলে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় ধর্ষণের শিকার সেই ছোট্ট শিশু অনন্তের পথে। 7 দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি। বৃহস্পতিবার একের পর এক উপদেষ্টাদের শোক। এমন অবস্থায় বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আইন উপদেষ্টা। জানান, দ্রুত ময়নাতদন্ত শেষ করে শিশুটিকে হেলিকপ্টারে করে পাঠানো হবে মাগুরাতে। সাথে থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার। সেই সাথে 7 দিনের মধ্যে শিশুর ধর্ষক ও নিপীড়কের বিচার কাজ শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা। আপনারা জানেন, অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। আগামী রবিবার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানান উপদেষ্টা। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলবো। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি, সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। বলেন, ধর্ষণ ও বলাৎকারের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সরকার বরদাস্ত করবে না বলেও জানান আইন উপদেষ্টা। স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। শারমিন নীরা, ৭১, ঢাকা। মাগুরায় নির্যাতনের শিকার সে শিশুর মৃত্যুর পর প্রতিবাদ এবং বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যায় মশাল মিছিল করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন। সন্ধ্যা 7টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের হয়। এই কর্মসূচিতে ধর্ষণ বিরোধী মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের সদস্য ছাড়াও শিক্ষার্থীরাও অংশ নেন। মিছিলে শিশুটির ধর্ষক এবং সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় ধর্ষকের ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া হয়। দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে সব ধরনের নিরাপত্তা দাবি জানানো হয়। এরপর বের হয় প্রতীকী কফিন মিছিল। এরই ধারাবাহিকতায় সেখানে গায়বানা জানাজাও হয়। পরে কফিন মিছিল করেন ছাত্র জনতা। এবারে পরবর্তী প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় এলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। 4 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকা আসেন। আর শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জাতিসংঘ মহাসচিবকে বহনকারী ফ্লাইট EK 586 বিকাল 4:32 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান তিনি। সূচি অনুযায়ী শুক্রবার সকাল 9টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সাথে হোটেলে সাক্ষাৎ করবেন গুতেরেস।
সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। এরপর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন। সেখানে রোহিঙ্গা ইমাম ও নেতাদের সাথে মতবিনিময়ও করবেন। সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি। শনিবার সকাল থেকে ঢাকার জাতিসংঘ ভবন পরিদর্শন সহ দিনভর বেশ কিছু কর্মসূচিতে যোগদান শেষে রাতে ঢাকা ছাড়বেন গুতেরেস। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। আবারও জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপের দাবি জানিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা চলবে, আর পর্যালোচনা শেষে কমিশনে মতামত জানাবে বিএনপি। তবে দেশের সংকট সমাধানে খুব দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে যোগ দিয়ে তারা অভিযোগ করেছেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন শফিকুল হক। পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইফতার কেন্দ্রিক কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর মালিবাগের একটি রেস্তোরাঁয় গণ অধিকার পরিষদের এই ইফতার মাহফিল, যেখানে বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংকট সমাধানে দ্রুত নির্বাচনের প্রত্যাশা জানান নেতারা। গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তারা। আলোচনায় আসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গ। এই সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই। শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কারা ঝুঁকছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এর আগে শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের হুঁশিয়ারও করেন তিনি। এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। অনেকে ভাবছেন যা ভাবছেন করে ফেলবেন না। বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। এদিকে রাজধানীর গুলশানে ইউনাইটেড আইসিটি ফোরামের মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগ দেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সম্ভাবনাময় আইসিটি সেক্টরকে বিগত সরকার দুর্নীতির আখড়া বানিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বিজনেস অ্যাজ ইউজুয়াল করে বাংলাদেশের আগামী দিনের ইকোনমি বলেন, আগামী দিনের ফিউচার বলেন, উই ক্যানট ক্রস দিস থ্রেশহোল্ড আনলেস উই ডিরেগুলেট অ্যান্ড লিবারালাইজ দ্য কান্ট্রি ফুলি। আর সিরিয়াস ডিরেগুলেশন দরকার এখানে, যাতে করে প্রাইভেট সেক্টর সেলফ রেগুলেট করে তাদের বডিগুলো চালাতে পারে। ইফতার বিতরণের আয়োজন ছিল মহানগর উত্তর বিএনপিরও। তেজগাঁও থানা বিএনপির এই আয়োজনে যোগ দিয়ে দলটির নেতা সাইফুল আলম নীরব দেশকে সংকট থেকে বাঁচাতে আবারও নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন। সেই সরকারকে আমরা বিতর্কিত করেছি, আজকে কি করে সেই সরকার আমলের সেই সিন্ডিকেট এখনো বাজার নিয়ন্ত্রণ করছে। শফিকুল হক, ৭১, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে আখ্যা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, দিল্লির মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এছাড়া তিনি আরও জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা যে কূটনৈতিক পত্র দিয়েছিল প্রায় 3 মাস কেটে গেলেও দিল্লি এখনও তার জবাব দেয়নি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। গেল 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের ব্রিফিংয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লির উদ্বেগ, সংখ্যালঘু নির্যাতন নিয়ে তদন্তের আশাবাদ এবং নির্বাচনের প্রসঙ্গ নিয়ে মন্তব্যের বিপরীতে ঢাকার প্রতিক্রিয়া কি, সেই প্রশ্ন ছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের বক্তব্য বাংলাদেশের
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই ব্রিফিংয়ে আরও প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল সেটির উত্তর ভারত দিয়েছে কিনা। এটার আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি। পরবর্তী কার্যক্রম কি হবে এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা একটা দিক নির্দেশনা দিয়েছেন পাবলিকলি। তবে মুখপাত্র জানান, গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে, সীমান্তে হত্যা বন্ধ কাজ চলছে, পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে মডাস অপারেন্ডি কি হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের বাংলাদেশ সফর প্রসঙ্গে মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়াতে এই সফর ভূমিকা রাখবে। চলমান সংকটের দ্রুত গ্রহণযোগ্য সমাধান কল্পে আন্তর্জাতিক সহযোগিতা জোরালো হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। গুতেরেজ শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির সফর করবেন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট, সীমানা নির্ধারণে স্বাধীন কমিশন গঠন এবং ইসির সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতা সহ বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে দ্বিমত জানিয়ে ঐকমত্য কমিশনকে চিঠি দিচ্ছে ইসি। এদিকে এনআইডি সেবা নিজেদের অধীনে রাখতে সারা দেশে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কয়েকটি সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলনে আপত্তি জানিয়েছিলেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। এবার সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশে দ্বিমত জানিয়ে ঐকমত্য কমিশনকে চিঠি দিচ্ছে ইসি। খসড়া চিঠিতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, সীমানা নির্ধারণে স্বাধীন কমিশন গঠন, ইসির সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতা ও স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠান সহ বেশ কিছু বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে দ্বিমতের কথা জানিয়েছে ইসি। এদিকে এনআইডি সেবা নিজেদের অধীনে রাখতে সারা দেশে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্ট্যান্ড ফর এনআইডি নামে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। দাবি মানা না হলে বুধবার আবারও কর্মবিরতির ঘোষণা দেন তারা। যেহেতু ডাটাবেসটা নির্বাচন কমিশন আন্ডারে নির্বাচন কমিশন মেনটেন করে, আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটি যা কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসতে হবে। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। ইসি সচিব বলেন, বিগত দিনের মতো ভবিষ্যতেও এনআইডি সেবা ইসির অধীনেই থাকবে বলে আশাবাদী তিনি। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি। সম্প্রতি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ ও জটিলতা কমাতে স্বতন্ত্র কমিশন করার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সারা দেশে 5 দফা দাবিতে চলা চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করেছে 18টি চিকিৎসক সংগঠন। কিন্তু পুরোপুরি 5 দফা দাবি না মানা এবং চিকিৎসকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মবিরতি চলছে চট্টগ্রামে। এদিকে কর্মবিরতি প্রত্যাহার করে বিভিন্ন জেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে টিকিট কেটে সেবা নিতে পারছেন রোগীরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে পুরোপুরি 5 দফা না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় বক্তারা বলেন, 24 ঘন্টার মধ্যে তাদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 5 দফার মধ্যে 1 দফা মেনে নেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল টোটাল 5 দফা। বাকি 4টার ব্যাপারে আমরা স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়াতেই আজকের এই কর্মসূচি, এবং একই সাথে গতকালকে যে হামলা করা হয়েছে ন্যাক্কারজনকভাবে, সেই হামলার প্রতিবাদেও আজকের এই কর্মসূচি। এটা যদি কার্যকরভাবে আমাদেরকে যদি আশ্বাস দেওয়া হয় যে এগুলো খুব দ্রুতই প্রণয়ন করা হবে, তাহলে আমরা খুব দ্রুতই ক্লাসে ব্যাক করব।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আইসিইউ, সিসিইউ ও লেবার ওয়ার্ড সহ জরুরি বিভাগ চালু রয়েছে। এছাড়া সাধারণ রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দাবিগুলো যেহেতু ওদের হচ্ছে বিশেষ পরীক্ষার বয়স 32 থেকে 34 করা, আর একটা হচ্ছে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা, এগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি এই দাবিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এইগুলো কিন্তু মানা হবে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কেটেও কোনো চিকিৎসকের দেখা পাননি রোগীরা। বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে গেছেন অনেকেই। একটা ইমার্জেন্সি ডাক্তার দেখাবো, যে কালকে থেকে আমরা ঢাকা থেকে রেফার করে এখানে ময়মনসিংহ আসছি, এইখানেও 2-3 দিন ধরে ঘুরতেছি, কোনো ডাক্তার পাইতেছি না। এভাবে আমরা কি করব? বরিশাল শেরেবাংলা মেডিকেলেও আন্ত এবং বহির্বিভাগে চিকিৎসা শুরু হয়েছে। টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন রোগীরা। পায়ে ব্যথার জন্য আসছি, পায়ে ব্যথার সিরিয়ালে ডাক্তার দেখাবো। জ্বরের জন্য আসছিলাম, জ্বর ঠান্ডা, ডাক্তারকে বলছে, ডাক্তার সুন্দরভাবে দেখছে। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের নেত্রী নাজিয়া আলী জানান, বৃহস্পতিবার 19টি চিকিৎসক সংগঠনের মধ্যে 18টি কর্মবিরতি প্রত্যাহার করে বিভিন্ন জেলার হাসপাতালের বহির্বিভাগে কাজ শুরু করেছে। শাকিলা শম্পা, 71। বিদেশে 190 কোটি টাকা পাচার এবং ঋণের 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার বান্ধবী জাকিয়া তাজিন সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিন আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে 222 কোটি টাকারও বেশি ঋণ নেয়। আত্মসাতের উদ্দেশ্যে ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি এবং অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেডের নামে ক্ষমতা অপব্যবহার করে এই ঋণ নেওয়া হয়। দুদকের তথ্য বলছে, সালমান এফ রহমান ও জাকিয়া তাজিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের 19 কর্মকর্তাদের যোগসাজশে ঋণের 33 কোটি টাকা এবং 190 কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জাকিয়া তাজিন, সাবেক ম্যানেজিং ডিরেক্টর, অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড; জনাব সৈয়দ ফজলে আহমেদ, সাবেক এসএবিপি; জনাব সালমান ফজলুর রহমান সহ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের সহ মোট 9 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 420, 467, 468, 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট শেখ রূপা চৌধুরী তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 6 কোটি 82 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে জনাব শেখ রূপা চৌধুরী স্বামী শেখ হেলাল উদ্দিন বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাশেদ আনিস, 71, ঢাকা। হাতে নাতে দুর্নীতি ধরা পড়লে তদন্ত ছাড়াই এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করা হবে। তাই কর্মকর্তাদের ব্যবসায়ী বান্ধব হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। একই সাথে যারা আয়কর দেয় না তাদের তথ্য দিয়ে এনবিআরকে সহায়তা করারও আহ্বান জানিয়েছেন তিনি। ব্যবসায়ীদের হয়রানি কমাতে আয়কর রিটার্ন অনলাইনে জমারও ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। জাহিদুল ইসলামের প্রতিবেদন। 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা বৈঠকে বৃহস্পতিবার গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্লাস্টিক এবং টেক্সটাইল মিলিয়ে বেশ কয়েকটি খাতের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে এনবিআর। 1 কোটি 13 লাখ টিআইনধারী রিটার্ন দেয় মাত্র এবার 41 লাখ রিটার্ন পাইছে। এই সময় ব্যবসায়ীরা বন্ড জটিলতা, কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি সহ সীমান্ত চোরাচালান বন্ধের দাবি জানান। অভিযোগ করেন কাস্টমস হয়রানি, দুর্নীতি এবং চড়া শুল্ক নিয়ে। রপ্তানি আপনার যেসব পণ্যগুলো আছে আপনার সেই অনেক পণ্যই আমরা ডিউটি ফ্রি দেশে আপনার আনতে পারি না। আমরা যেটা চাই আপনাদের কাছে হচ্ছে পলিসি সাপোর্ট। ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, আমাদের কোনো ফ্যাসিলিটিস নাই। এই রেড টেপগুলো বন্ধ করেন,
ব্যবসা বাণিজ্য স্মুথ হবে, দেশ শান্তি হবে। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, যে সকল ব্যবসায়ী আয়কর দেন না তাদের তথ্য দিয়ে সহায়তা করার। এতে করের জাল বিস্তৃতি হবে এবং ব্যবসায়ীদের উপর চাপ কমবে বলে জানান তিনি। হয়রানি কমাতে আয়কর রিটার্ন এখন অনলাইনে জমার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আপনাদের ভাই ব্রাদার যারা ট্যাক্স রিটার্ন দেয় না, ওদের তথ্য আপনাদের দায়িত্ব আমাদেরকে সাপ্লাই দেওয়া। ওরা যতদিন নেটে না আসবে ততদিন আপনাদের উপর অত্যাচার বাড়বে, কারণ আমাদের ট্যাক্স কালেকশন বাড়াইতে হবে। তা আমি যাবো কই? ইনকাম ট্যাক্স অফিস কাজ শুরু করেছে, ভ্যাট কমিশনাররা ওখানে একসাথে কাজ শুরু করবে। একদম ফিল্ডে গিয়ে ওখানেই রেজিস্ট্রেশন, ওখানেই ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট, ওখানেই পেমেন্ট, সব কিছু অনলাইনে করে দিয়ে তারপরে চলে আসবে। রাজস্ব কর্মকর্তাদের মোহমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কারো দুর্নীতি প্রমাণ পেলে তদন্ত ছাড়াই বরখাস্ত করা হবে। ড্রাস্টিক কিছু অ্যাকশন নিতে হবে। আমি তো বলেছি, এরকম যদি হাতে নাতে কোনো ধরা পড়ে আমরা কোনো রকমের কোনো তদন্ত, কোনো ঝগাঝাটি, কোনো কিছুর মধ্যে যাব না। সোজা আমরা বলবো যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন, এখন আপনাকে ধন্যবাদ। এই সময় তিনি ব্যবসায়ীদের বলেন, যৌক্তিক দাবিগুলো আসছে বাজেটে প্রতিফলনের চেষ্টা থাকবে। একই সাথে রাজস্ব আহরণে এনবিআর এর চ্যালেঞ্জ ও লক্ষ্যমাত্রার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। আর আমার ট্যাক্স জিডিপি হলো 7%। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন, শ্যাম্পেন সহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির উপর ইউরোপের শুল্কের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা সব ধরনের অ্যালকোহলযুক্ত পণ্যের উপর 200% শুল্ক আরোপ করবেন। এর আগে ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% বর্ধিত শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের উপর $28 বিলিয়ন মূল্যের পণ্যের উপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মার্কিন পণ্যে $22 বিলিয়ন মূল্যের পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে কানাডা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।